আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়িতে জন্মগ্রহণ করেন প্রয়াত এই রাষ্ট্রপ্রধান। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে তার প্রতিষ্ঠিত বিএনপি। দেশের জন্য জিয়াউর রহমান অনন্য অবদান রাখায় পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টার সময়ের আবর্তে টেকেনি বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। ক্ষমতার দৃশ্যপটে আসার আগ পর্যন্ত এখানকার খুব কম মানুষই জানতেন তার সম্পর্কে। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এর কয়েক বছর পর 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে, যিনি কালের পরিক্রমায় বিএনপির বর্তমান চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকের খালেদা জিয়া। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। 71-এর 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে আবার ফেরেন নিজ কর্মস্থল সেনাবাহিনীতে। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান। আইন প্রশাসক হিসেবে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 77 সালের এপ্রিলে রাষ্ট্রপতি হওয়ার পর মনোযোগ দেন রাজনৈতিক দল গঠনে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন জিয়াউর রহমান। ওই বছরেই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষি বিপ্লবের লক্ষ্যে খালকাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশটি কয়েক বছরের মধ্যে চাল রপ্তানি শুরু করে। সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। শিল্প কারখানার বেসরকারীকরণ, পোশাক ও শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করে নতুন অর্থনৈতিক অগ্রযাত্রা। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত 15-16 বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। পররাষ্ট্রনীতিতেও আনেন উল্লেখযোগ্য সংস্কার। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। জিয়াউর রহমান দক্ষতার সাথেই বাংলাদেশের জনগণের দাবির প্রতিনিধিত্ব করেছেন। তার রাষ্ট্র পরিচালনার সময় জনগণ অত্যন্ত খুশি ছিল যে দেশে সততা, একজন সৎ ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি সর্বর উপরে থেকে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। সততা দেশপ্রেমের কারণে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিলেও দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জীবন দিতে হয় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানকে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। সাবেক এই রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে, এমনটাই জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ নানান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুসারে নির্বাচনী প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে সিসি বলেন, রাজনীতির ভেতরে ঢুকতে চায় না কমিশন। শিউলি রায়ের প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দেয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। জানানো হয়, সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে এবং কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এই জন্য সারা দেশে একযোগে কাজ করবে 65,000 কর্মী। UNDPর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। Define the scope of the type of assistance that the UN can provide to Bangladesh. The mission has been here last week and it's also here this week. They will continue consult with the political parties, with the government, with civil society, a number of other actors, and then give the recommendations of what kind of election support that the UN can provide together to Bangladesh. এই সময় CEC AMM নাসির উদ্দিন জানান, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। This new commission is now fully committed to ensure a free, fair and credible election, which also UNDP also expects from us. আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। নাসির উদ্দিন জানান, সরকারের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ওই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শুরু হলো বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে দুপুরে শুরু হয় কার্যক্রম। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা হয় 2টি মামলা। এ ঘটনায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন ভুক্তভোগী 400 পরিবার। তারা দ্রুত মুক্তি পাবেন বলে আশা করছেন তারা। এর আগে বকশীবাজারে অস্থায়ী আদালত স্থাপন নিয়ে তৈরি হয় জটিলতা। এই জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলা সুরাহা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে অস্থায়ী আদালতে এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, বিচার কার্যক্রম তো শুরু হয়েছে এবং কোন বিষয়টি আগে শুনানি হচ্ছে, আর বন্দি বিডিআর সদস্যদের মুক্তির বিষয়ে কি বলছেন স্বজনরা, জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন, আসলে আজকে কিন্তু 2009 সালে যে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু বিস্ফোরক আইনের যে মামলাটি, সেটির কিন্তু জামিন শুনানি আজকের দিন ধার্য করা হয়েছে এবং এইটি কিন্তু আমরা বর্তমানে কেরানীগঞ্জে যে অস্থায়ী আদালত রয়েছে আমরা সেখানে আছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু যে বিচারক তিনি কিন্তু এখানে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু শুনানির যে কার্যক্রম সেই শুনানি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং একই সাথে সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম সেটিও কিন্তু চলছে। অর্থাৎ যে আপনারা জানেন যে এর আগের যদি আমরা জানি রাখি, এটি আসলে দীর্ঘ বেশ কয়েক বছর আগের ঘটনা, অর্থাৎ যেখানে প্রায় 800-র অধিক আসামি গ্রেপ্তার হয়েছে এবং তার মধ্যে আজকে 400-র মতো কিন্তু এখানে জামিনের আবেদন করা হবে এবং যে বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতেই মূলত যে কার্যক্রমটি যে জামিন শুনানির দিন যেটি আজকেই, তো সেক্ষেত্রে তাদেরকে জামিন দিবেন কিনা সে বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত যে তাদের মধ্যে আলোচনা চলছে এবং যে
অর্থাৎ এর আগে কিন্তু গত 12ই জানুয়ারি যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার তার ভেতরে যে অস্থায়ী আদালত অর্থাৎ আমরা বর্তমানে যেখানে রয়েছি সেখানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যে বিস্ফোরক যে আইনের যে বিচারক কার্যক্রম সেটিও কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং সেক্ষেত্রে এখন মূলত যে সবশেষ খবর সেই অনুযায়ী এখানে আদালতের যে কার্যক্রম সেখানে তাদেরকে জামিন দিবেন কিনা সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেটির যে বর্তমান অবস্থা সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা তথ্য জানতে পারবো। সকাল থেকে কিন্তু প্রায় 150 জনের মতো কিন্তু এখানে আসামিকে তোলা হয়েছে, একে একে তাদেরকে গাড়ি নিয়ে তাদেরকে আনা হয়েছে। তো এখন সাক্ষ্য গ্রহণ চলছে, তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বাকি তথ্য জানতে পারবো। তো এই ছিল কেরানীগঞ্জের যে অস্থায়ী আদালত সেখানে সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। বিএনপির আবেদনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিলিত সংশোধনের 13 সংশোধনী বাতিল করেন সর্বোচ্চ আদালত। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক 16 অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ আবেদন করে জামায়াত ইসলামীও। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। তার নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশ সময় গভীর রাতে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে সব পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে জানান, জটিলতা হার্টে। এ সমস্যা কেন দেখা দিয়েছে তা এখনই সুনিশ্চিত বলা যাবে না। বোর্ড চেষ্টা করছে রিকভার করার। নতুন কিছু পরীক্ষা দিয়েছে, রিপোর্ট অনুযায়ী চিকিৎসা চলছে। আর খালেদা জিয়া লন্ডনের পরিবেশের সঙ্গে হয়তো এখনো খাপ খাওয়াতে পারছেন না। বলা যায় শারীরিক অবস্থা ওঠানামা করছে, যদিও তাতে বড় উদ্বেগের কোনো বিষয় নেই। শনিবারের সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আজও থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, শনিবার চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে সহিংস হামলা চালিয়েছে ভারতীয়রা। এতে চরম আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। এমনকি তারা সীমান্তের কাছে নিজ জমিতে কৃষিকাজ করতে যেতে পারছেন না। মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে বিজিবি সদস্য। আমরা আমাদের বিডিআর হাঁকায় ওদের বিডিআর বিএসএফ গ্যাস পর্যন্ত ছাড়ছে। আমরা কি করে চলতে পারি? আমরা বর্ডার চলতে পারবো কি? আমরা আবাদ করি, আমরা মাঠে কাজ করতে যেতে চাইছি কিন্তু যেতে পারছি না। কখন কি হয়? গতকালকে যে অন্যায় করেছে এই অন্যায়ের আমরা বিচার চাই এবং আমাদের ফসলের যে ক্ষতি করেছে আমরা এর ক্ষতিপূরণ চাই। আমরা চাই দুই দেশের কর্তৃপক্ষ মিলে এই একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ময়মনসিংহে কয়েকটি সড়কে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা দেওয়ায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানকার বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? যানজট নিয়ন্ত্রণে কয়েকটি রুটে অটো চলাচল নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন। অর্থাৎ গতকাল সন্ধ্যার পর সেই নিষেধাজ্ঞার প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে গাঙ্গিনাপাড়। সেখানে কিন্তু অটোরিকশা চলাচল অর্থাৎ ইজি বাইক চলাচল করতে কিন্তু সকাল থেকে দেয়া হয়নি। এরপর থেকে আমরা দেখেছি যারা ইজি বাইক চালক রয়েছেন অর্থাৎ যারা প্রতিদিন ইজি বাইক চলাচল করতেন যেগুলো রুটে সেইগুলো রুটে কিন্তু তারা
তারা ইজি বাইক চলাচল না করতে পেরে কিন্তু সকাল 10টার পর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদেরকে যদি সকল রুটে ইজি বাইক চলাচলের পারমিশন না দেওয়া হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং তারা বলছেন যে যখন কর্তৃপক্ষ তাদেরকে লাইসেন্স দিয়েছেন তখন কিন্তু তাদেরকে সকল রুটে চলাচলের লাইসেন্সই কিন্তু দিয়েছেন। হঠাৎ করে এরকম সিদ্ধান্তের প্রতিবাদে তারা কিন্তু আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলছেন যেভাবে কর্তৃপক্ষ তাদেরকে রুট নির্ধারণ করে দিয়েছেন সেভাবে কিন্তু তারা অটো অর্থাৎ ইজি বাইক চলাচল করলেও তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটা কিন্তু তারা কোনোভাবে মেলাতে পারবেন না। সেই জন্যই তাদের বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচির পর আমরা দেখেছি জেলা প্রশাসক কয়েকজন যারা নীতি নির্ধারক রয়েছেন, অটো চালকদের নেতৃবৃন্দ রয়েছেন, কয়েকজনের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই তারা বৈঠক করছেন এবং অটো চালকদের বিক্ষোভের কারণে আমরা দেখেছি যে একেবারেই সিটি কর্পোরেশনের যে রুটি রয়েছে সেটি কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে একেবারেই যানজটের সৃষ্টি হয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়েও কিন্তু গাড়ি চলাচল করতে পারছে না এবং অটো চালকরা বলছেন যে জেলা প্রশাসক থেকে তাদের কোনো সুরাহা না আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আরও বেগবান হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন ইজি বাইক চালকের সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই আজকের আন্দোলন কি নিয়ে। আমরা পুরো ময়মনসিংহ শহরে গাড়ি চালাতে এখন থেকে শহরের বাইরের সাইডে গাড়ি চালাতে বলতেছে, আমরা সেই রুট মেনে নিতে চাচ্ছি। আগে যেভাবে চলছে শহরে এখনো সেই ওইভাবে চালাবে। সিটি কর্পোরেশনের যে নিয়ম দিচ্ছে ওই নিয়মে চলবে, এখন চলবো না, নতুন নিয়ম চলবে না, নতুন নিয়ম আমরা মানতে ইচ্ছুক না। তারা বলছিলেন যে পূর্বের নিয়মেই কিন্তু তারা যে ইজি বাইক চালিয়েছিলেন সেই পূর্বের নিয়মেই কিন্তু তারা চালাতে চান এবং জেলা প্রশাসনের যে নতুন নিয়ম সেটি কিন্তু তারা কোনোভাবেই মানতে নারাজ এবং সেই বিষয়টি যদি আজকে সুরাহা না হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আরও বেগবান হবে, সেই বিষয়টি বলছিলেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যেই কিন্তু তাদের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু তারা দিয়েছিলেন এবং সেই বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন কি করবেন এবং তারা চাচ্ছেন যে ইজি বাইক চালক যারা রয়েছেন তারা যেন তাদের নিষেধাজ্ঞা মেনে নেয় এবং সেই নির্ধারিত রুটেই যেন ইজি বাইক চলাচল করেন, সেই বিষয়টি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল। যদিও আমরা দেখেছি আজকে সকাল থেকে নগরীতে কিন্তু কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ইজি বাইক চালকদের বিক্ষোভ কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে কয়েকটি সড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছেন চালকরা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে সেবা ব্যাহত হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভঙ্গুর অপারেশন থিয়েটারে এক দশকেও হয়নি কোনো অস্ত্রোপচার। হাসপাতালটিতে ২৭ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন। এতে চরম ভোগান্তিতে রোগীরা। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ভঙ্গুর অবস্থায় ঝুলে আছে অপারেশন থিয়েটারের লাইট, পাশের আরেকটি কক্ষে অপারেশন থিয়েটারের বেড, মেঝেতে ময়লার স্তূপ, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অস্ত্রোপচারের উপকরণ। এমন চিত্র বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গেল এক দশকেও এই হাসপাতালে কোনো অস্ত্রোপচার হয়নি। এক যুগ থেকে বন্ধ এক্স-রে পরীক্ষা। হাসপাতালটিতে ২৭ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন। পাথরঘাটা উপজেলার ২.৫ লাখ মানুষের সেবার ভার তার কাঁধেই। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। ২-৩ জন একসাথে আসলে জরুরি বিষয়, তখন তো একজন ডাক্তার দিয়ে হয় না। তাই এজন্য আর কি আমাদের এখানে যদি আরো ২-৪ জন ডাক্তার থাকতো তাহলে আমাদের উপকার হতো। এখানে আসছি সরকারি হাসপাতালে এক্স-রে করার জন্য, কিন্তু এখানে এক্স-রে মেশিন নাই, এই কারণে আমার বাইরে যাইতে হয়েছে। আমাদের যদি এই হসপিটালে যদি এক্স-রে, আলট্রা, অন্যান্য সব সুবিধার পরীক্ষা নিরীক্ষা করানো হয় তাহলে হয়তো ব্যয়বহুলটা একটু কম হবে। হয়তো ডাক্তার কম রাউন্ড ঠিক মতন দিতে পারে না, সকালে একবার দেয়, আবার বিকেলে একবার দেয়, দুপুরে দেয় না।
জনবল সংকটের কারণে অস্ত্রোপচার ও এক্স-রে সেবা বন্ধ রয়েছে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অপারেশনের যে বিষয়টা, অপারেশন করতে তো আপনার সার্জন লাগে, অ্যানাস্থেসিওলজিস্ট লাগে। যেহেতু আমাদের এখানে সার্জনও নেই, অ্যানাস্থেসিওলজিস্টও নেই, সেহেতু আমাদের অপারেশন থিয়েটারটা আপাতত অকার্যকর, কোনো কাজ হচ্ছে না অপারেশন রিলেটেড। আর এক্স-রে যে বিষয়টা, এক্স-রে করতে আসলে টেকনিশিয়ান লাগে, পাশাপাশি এক্স-রে যে রিপোর্টটা দিবে সেই জন্য একজন রেডিওলজিস্ট লাগে। আমাদের কোনো রেডিওলজিস্ট বা টেকনিশিয়ানের পোস্টে কেউ নেই এখন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে রোগী বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা থেকে 18 ডিসেম্বর 13 জন ডাক্তারের প্রদান করা হয়েছে বিভিন্ন উপজেলায়, কিন্তু আজ পর্যন্ত মাত্র 3 জন ডাক্তার যোগদান করেছে। আমরা এটা ঢাকায় লিখিতভাবে জানিয়েছি। জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং অস্ত্রোপচার থিয়েটার সচল করতে দ্রুত উদ্যোগ দেখতে চান পাথরঘাটবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের কার্যক্রম। 23 বিচারকের বিপরীতে এজলাস রয়েছে মাত্র 15টি। নিজস্ব ভবন না থাকায় জেলা প্রশাসকের কাছ থেকে ধার করা সহ 6টি আলাদা ভবনে চলছে বিচার কাজ। এজলাস আর অফিস কক্ষ সংকটে দিন দিন প্রকট হয়ে উঠছে মামলা জট। এ নিয়ে চরম ভোগান্তিতে আছেন বিচার প্রার্থী ও বিচার সংশ্লিষ্টরা। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। নথিপত্র আর আলমিরা দিয়ে তৈরি দেয়ালের ওপাশের এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। জায়গা সংকটে কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে, ফ্লোরে। এমন চিত্র শরীয়তপুর সিনিয়র সহকারী জজ আদালতের একটি কক্ষেই। সেখানে চলছে বিচারিক এজলাস, সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্টার সহ সব কার্যক্রম। এতে বিচার কাজ বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। বিচারক বেশি আছে, এরকম যদি এজলাসের ব্যবস্থা থাকতো তাহলে বিচারকরা চাইলে একাধিকভাবে বসতে পারতো, একাধিকভাবে মামলাগুলোর প্রক্রিয়া চালিয়ে দিতে পারতো। জেলা ও দায়রা জজ আদালতের বাহিরে 3টি টিন শেড ভবন ও ডিসি অফিসের 2টি কক্ষে চলছে নারী শিশু সহ গুরুত্বপূর্ণ বিচারিক কাজ। এছাড়াও ছোট একটি কক্ষ ভাগাভাগি করে 18 জন কাজ করছে নাজির শাখায়। চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে আইনজীবী সহ কর্মকর্তা আর কর্মচারীরা। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। আমাদের এখানে 18 জন জারিকারক এবং জেলা নাজির আছেন একজন এবং কেশিয়ার সাহেব আছেন একজন। আমরা আসলে 20 জন লোক এই জায়গায় কোনো প্রতি সংকলন হয় না। ছোট্ট একটু চিপ আছে রুম, তারপর কাঠের আলমারি আছে 2টা, স্টিলের আলমারি আছে একটা, আর 2টা টেবিল আছে। আর আমাদের কোনো টেবিল চেয়ার কিচ্ছু নেই। আমাদের আছে 2টা বেঞ্চ, 2টা বেঞ্চে সর্বোচ্চ 4 8 জন বসতে পারেন গাদাগাদি করে, বাকি 10 জন দাঁড়িয়ে থাকতে হয়। জরুরি ভিত্তিতে এই আমাদের জজ কোর্টের ভবনের প্রয়োজন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ভবন প্রয়োজন। ভবন নির্মাণ হলে সব সংকট কেটে যাবে বলে জানান জেলা জজ আদালতের নাজির। বিচার বিলম্বিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের 8টি কোর্ট, এজলাস এবং চেম্বার বিজ্ঞ বিচারককে শেয়ার করতে হচ্ছে। এই শেয়ার করতে গিয়েই মূলত সাক্ষীতে বিলম্ব, মোকদ্দমা নিষ্পত্তিতে বিলম্ব। আমরা চাই খুব দ্রুত শরীয়তপুরে জুডিশিয়াল ভবন তৈরি করা। অনুমোদন পেলে ভবন নির্মাণের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে জানায় গণপূর্ত বিভাগের কর্মকর্তা। যে সকল জেলা সিজিএম কোর্ট হয়নি সেই সকল জেলা সমন্বয়ে একটি প্রস্তাব তৈরি হয়েছিল, যেটা পরিকল্পনা কমিশন এখনো বিবেচনাধীন আছে। এটা অনুমোদন হলে আমরা নতুন একটা ভবন তৈরি করতে পারবো। আশা করি যে সকল সমস্যা আপনি বলেছেন এটা সমাধান হয়ে যাবে। ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট, এমন আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।